কিন্তু আসলে বলতে পারি না, বা আমাদের শিক্ষার্থী বা আমরাও নিজেরাও শিখতে পারি না। কারণ আপনি যদি নর্মাল জিনিসটা না বুঝেন, ওই ডিজিজের নর্মাল সিমটমটা কি, তাহলে কি সিমটম বা আনকমন সিমটম আপনার পক্ষে আইডেন্টিফাই করা বা আমার পক্ষে আইডেন্টিফাই করা কিন্তু সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আসলে আমরা চিকিৎসা ক্ষেত্রে সবসময় ফেইলিউর হয়ে থাকি। আসলে এই ইন্ট্রোডাক্টরি বেশ কিছু নেগেটিভ কথা বলার পরেই পজিটিভ কথা যেটা বলি, সেটি হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো যদি একটু আমরা জানি, আজকে বিভিন্ন গ্রুপ, হোমিও দর্পণ সহ অনেক গ্রুপ পরিচালিত হচ্ছে, প্রত্যেকটি গ্রুপেই আলোচনা হয়, সেখানে সবাই সুন্দর আলোচনা করেন। এই জায়গাটি থেকে আমরা অবশ্যই নিজেদেরকে গড়ে তুলবো, শুধু শুনে লাভ নেই। আমরা অবশ্যই বইগুলো, বিশেষ করে বেসিক মেডিকেল সায়েন্সের বইগুলো কিনবো, পড়ার চেষ্টা করব। সেটা আমরা হয়তোবা দীর্ঘদিন প্র্যাকটিস করি, আমরা অনেক রুগী হয় আমাদের, কিন্তু আমরা বেসিক মেডিকেল সায়েন্স সম্পর্কে জানি না। সেই জানাটার না জায়গা থেকে আমরা আসলে আমাদের যে সম্মান, আমরা যেটি নিয়ে আসলে চিন্তা করি, সেটি কিন্তু আমাদের কাছে কখনোই ধরা দিবে না। হ্যাঁ, আমার আজকের যে বিষয়, আজকের আলোচ্য বিষয় হিউম্যান অ্যানাটমির বেসিক কনসেপ্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আসলে এই বিষয়টি আলোচনা করার যে প্রয়াস, আসলে উদ্বুদ্ধতা আমার কাছে এসেছে, সেটা হচ্ছে আমাদের ডাক্তার নীলকমল স্যার যে জার্নিটি শুরু করেছেন, এটি একটি বিশাল জার্নি। এই বিশাল জার্নির একটি অংশ আসলে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি আছে, এর মধ্যে কি আছে, সেইটুকু আসলে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসলে আমাদের এই আজকের পার্টিসিপেন্টদের মধ্যে এখানে অবশ্যই আমাদের ফিমেল ডক্টর আছে বা ফিমেল স্টুডেন্ট আছে, মেইল তো আছি, বা পুরুষ মহিলা আমরা যেটাই বলি, সকলেই আছি। যেহেতু জেনিটালিয়ার বিষয়, এখানে কিছু বিষয়, কিছু কথা আসবে, যে কথাগুলো অবশ্যই আপনারা পজিটিভ ভাবে নিবেন। এটিকে অনেকেই হয়তো বা বলতে পারেন যে না, এই কথাটি এভাবে না বললেও হতো, কিন্তু কিছু কথা থাকে মেডিকেল সায়েন্সে যেগুলো আসলে একটু পরিষ্কার করার জন্য অনেক সময় কিছু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা প্রয়োজন হতে পারে। সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে রিপ্রোডাক্টিভ যে সিস্টেম, এই সিস্টেমের একটি অংশ হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দুটি, আমরা যেহেতু মানুষ দুই প্রকার, একটি হচ্ছে মেল বা পুরুষ, আর একটি হচ্ছে ফিমেল, যার জন্য এই রিপ্রোডাক্টিভ সিস্টেমও কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই দুটি রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আসলে কি বা কাকে বলে। The female reproductive system is made up of the internal and external sex organ that functions in reproduction of the new offspring. আমি আসলে আমার একেবারেই যেভাবে ক্লাসগুলো নিয়ে থাকি, ইংরেজিতে স্লাইড গুলো আছে, আমি চেষ্টা করব বাংলাতে যত সম্ভব বুঝিয়ে দেওয়ার। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আসলে তৈরি হয় কি, এর কিছু ইন্টারনাল অর্গান থাকে এবং কিছু এক্সটার্নাল অর্গান থাকে, এবং এর মূল ফাংশনটি হচ্ছে রিপ্রোডাকশন করা। একটি বিষয় হচ্ছে রিপ্রোডাকশন অফ নিউ অফস্প্রিং, দ্যাট মিনস আপনার নতুন যে আগত সন্তান, এই সন্তানটি হচ্ছে রিপ্রোডাকশন করা। ঠিক আছে, এটিকে আনয়নের জন্য যে প্রক্রিয়া, যে অর্গানগুলো এটিকে আনয়নের জন্য, দ্যাট মিনস আপনার একটি সন্তান আনয়নের জন্য যে অর্গানগুলো আপনাকে হেল্প করে, সেটি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, এর মধ্যে দুটি জিনিস, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। দেখেন, ইন হিউম্যানস দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ ইম্যাচিউর। তাহলে ফিমেলদের ক্ষেত্রে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু ইম্যাচিউর থাকে, অপরিপক্ক থাকে। কখন? এট বার্থ, জন্মের সময়। তার মানে একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন তার এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু ইম্যাচিউর থাকে, ম্যাচিউর থাকে না। এটা আসলে গ্র্যাজুয়ালি ডেভেলপ হয় এন্ড দেন ডেভেলপ টু ম্যাচুরিটি এট পিউবার্টি। তার যখন বয়সন্ধি কাল আসে, এই বয়সন্ধি কালে তার এই অর্গানগুলো ধীরে ধীরে ম্যাচিউর হতে থাকে। এবং এই ম্যাচুরিটির ক্ষেত্রে আসলে গতকালকে একটি কথা একজন স্যার বলেছিলেন, যে আসলে স্থান কাল পাত্র সকল কিছু কিন্তু এটির উপরে নির্ভর করে। কারণ আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট একটি
মেয়ের পিউবার্টি যে এজে আসছে, আমেরিকাতে কিন্তু সেই এজে আসে না, অথবা আফ্রিকাতে কিন্তু সেই এজে আসে না। এটিও কিন্তু একটি ভ্যারিয়েবল একটি বিষয়। একটু লক্ষ্য করলেই হয়তোবা আমরা বুঝতে পারবো যে যারা এখানে প্রবীণ চিকিৎসক আছেন, আমার চেয়ে হয়তোবা তারা আরো বেশি মানে এই বিষয়টি ওয়াকিবহাল আছেন। আজ থেকে 20, 25 বা 30 বছর আগে একটি মেয়ের পিউবার্টি বা যেটাকে আমরা মাসিক শুরু মেনার্কি বলা হয় বা মেডিকেল টার্মে, এটি শুরু হতো সাধারণত 15-16 বছর বয়সে, ঠিক আছে, বা 14 থেকে 16। কিন্তু এটি দেখেন, আমরা প্র্যাকটিস লাইফে এসে বুঝছি যে এটি এখন অনেক এগিয়ে এসেছে 9 থেকে 12 বছরের। যদিও বইয়ে বিভিন্ন যেটা আমরা রেফারেন্স বুক বলি, সেই রেফারেন্স বুকে 12 থেকে 14 কথা বলা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্র্যাকটিস করতে যে অনেক ক্ষেত্রে দেখেছি যে 9 থেকে 11 বছর বা সর্বোচ্চ 12 বছরের মধ্যেই আমাদের এই পিউবার্টিটা চলে আসছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটি কিন্তু এই যে বললাম, একটি দেশ, একটি স্থান বা সেই সেই জায়গাকার এনভায়রনমেন্টের উপরেও কিন্তু নির্ভর করে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বললাম, যে in human the female reproductive system is immature at birth and develops to maturity at puberty to be able to produce gamete। তার মানে কি, এই পিউবার্টি যখন আসছে তখন সে গ্যামেট প্রডিউস করতেছে, এবং এবং তার আসলে আলটিমেটলি গোল কি, একটি মেয়ের জীবনের লাস্ট গোলটা কি হতে পারে, আমার কাছে কি আশা হতে পারবে, একটি মেয়ের জীবনের কি আশা হবে, অ্যান্ড টু ক্যারি এ ফিটাস। আসলে প্রত্যেক মেয়েই তার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায়, যার জন্য কি বলছি, অ্যান্ড টু ক্যারি এ ফিটাস টু ফুল টার্ম। এই যে কথাটি উল্লেখ আছে ফুল টার্ম, কারণ ফুল টার্ম যদি না হয়, দ্যাট মিনস অ্যাবর্শন যদি হয়ে যায়, তাহলে কি সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারছে? তা কিন্তু নয়। তাহলে সে একটি ফুল টার্ম বেবি গ্রহণ করে, মানে ক্যারি করে, পরবর্তীতে ডেলিভারির মাধ্যমে একটি ওই যে নিউ অফস্প্রিং বলা হচ্ছে, প্রোডাকশন অফ নিউ অফস্প্রিং, মানে একটি সন্তান উৎপাদনের যে প্রয়াস গ্রহণ করা হচ্ছে, এটি হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা প্রথমেই বলেছি দুটি জায়গা, একটি হচ্ছে ইন্টারনাল আর একটি এক্সটার্নাল। তাহলে দেখেন, দ্য ইন্টারনাল সেক্স অর্গান আর দ্য ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এন্ড ওভারি। এই চারটি জিনিস একটি মেয়ের ইন্টারনাল অর্গান, ভিতরে থাকে। এবং এক্সটার্নাল কি থাকছে, দ্য এক্সটার্নাল সেক্স অর্গান আর অলসো নোন অ্যাজ জেনিটালিয়াস। মানে আমরা এক্সটার্নাল অর্গানকে, এক্সটার্নাল সেক্স অর্গান, সেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা জেনিটালিয়াস বলছি। আচ্ছা, এবং মেয়েদের ক্ষেত্রে কি আছে, অ্যান্ড দিস আর দ্য অর্গানস অফ ভালভা। এটাকে আমরা ভালভা নামে উল্লেখ করি, বা পিউডেন্ডালও বলা হয়। এই ভালভা বা পিউডেন্ডাল এরিয়ার মধ্যে কি আছে, লেবিয়া। লেবিয়ার মধ্যে আবার দুটি ভাগ, একটা হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনরা, ক্লিটোরিস এবং ভ্যাজাইনাল ওপেনিং, ঠিক আছে। ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে আবার বার্থোলাইন গ্ল্যান্ড নামে একটা ছোট্ট গ্ল্যান্ড আছে, যেটিও এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গানের মধ্যেও পড়ে। একটু আমরা ছবিটি দেখব, ছবিটি দেখলে বোঝার চেষ্টা করি। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে ছবিটি আসলে একটু মেলানোর চেষ্টা করি। দেখেন, এটি একটি মেয়ের জেনিটাল অর্গান গুলো, ইন্টারনাল এবং এক্সটার্নাল। আমার কার্সারটি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই এই যে এক্সটার্নাল মানে তো সকলেই বুঝি যে বাইরের মধ্যে, ঠিক আছে। বাইরের যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোর মধ্যে দেখেন আমরা বললাম লেবিয়া মাইনোরা, লেবিয়া মেজোরা, ক্লিটোরিস, মনোস পিউবিস এবং ইউরেথ্রাল ওপেনিং। এগুলো, এই যে ইউরেথ্রাল ওপেনিং চলে আসলো, এখান থেকে এখন চলে আসছে কি, দেখেন ভিতরে চলে আসছে আমাদের এই যে জরায়ুটা। এই জরায়ুর সামনে এবং পিছনে একটি জিনিস খেয়াল করতে হবে, ফিমেলদের তিনটি ওপেনিং খুব কাছাকাছি। একটি হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিং এবং যেটা অ্যানাল ক্যানেল বা অ্যানাস। এই তিনটি জায়গা কিন্তু খুব কাছাকাছি। এবং জরায়ুর সামনে থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডার। আপনারা একটু খেয়াল করে দেখেন, ছবিতে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে ইউরিনারি ব্লাডার। এর পরেই হচ্ছে আমাদের জরায়ুটা, এর পরে আসছে আমাদের রেকটামের যে অংশটুকু, রেকটামের পরেই আছে অ্যানাল ক্যানেল বা অ্যানাস, ঠিক আছে।
এই হচ্ছে আমাদের একটু অর্গানগুলোর ভিতরে অবস্থা। তাহলে আমরা কিন্তু পার্টস গুলো অলরেডি বলে ফেলেছি, তারপরে আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখি এক্সটার্নাল জেনিটাল অর্গান। আমি আসলে খুব সংক্ষিপ্ত আলোচনা করব আজকে। ইন্টারনালের ডিটেলস এটা আসলে একটু আমরা, কারণ ইন্টারনালের ভিতরে বেশ কিছু রোগের উদ্ভব হয়, যেগুলো নিয়ে আসলে একটু আলোচনা হয়তো বা পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। এর সাথে আমাদের অমরনাথ স্যার যেটি বললেন যে এমব্রায়োলজির বিষয়টি, এটির সাথে আসলে হোমিওপ্যাথির একটি, এমব্রায়োলজির সাথে হোমিওপ্যাথির একটি খুব মানে ব্যাপক সম্পর্ক আছে। কারণ ন্যাচারাল একটি বিষয়, হোমিওপ্যাথিকে ন্যাচারাল সায়েন্স বলা হয়, ঠিক আছে? ঠিক ন্যাচারালি এমব্রায়োলজিতে একটি বাচ্চা কিভাবে আসছে সেটির সাথেও হোমিওপ্যাথির একটি বড় রকমের সম্পর্ক আছে। আমি চেষ্টা করব যে কোনো একটি পার্টে, এমব্রায়োলজিতেও আসলে বেশ কয়েকটি পার্ট প্রয়োজন হবে, চেষ্টা করব আমার মানে সর্বোচ্চ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। দেখেন, ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে আমরা যে প্রথমটাই বলছিলাম মনোস পিউবিস, দ্যাট মিনস এই যে সামনের অংশটুকু দেখেন পিউবিক হেয়ার আছে, এই মনোস পিউবিসটা হচ্ছে এই জায়গাটা। এরপরে আছে ক্লিটোরিস। এগুলো সম্পর্কে মূলত আজকে আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান গুলোই সামনে উপস্থাপন করব। এরপরে যেটি হচ্ছে, একটি হচ্ছে লেবিয়া মেজোরা আর একটি হচ্ছে লেবিয়া মাইনর। লেবিয়া মেজোরা আমরা নাম থেকে, মেজর দ্যাট মিনস বড়, লেবিয়া মাইনর দ্যাট মিনস ছোট, ঠিক আছে? আর এর মধ্যে দেখেন ওপেনিং বললাম, ইউরেথ্রাল ওপেনিং আছে একেবারে এর পিছনের দিকে কিন্তু অ্যানাস, আর এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, ঠিক আছে? এবং ভ্যাজাইনাল ওপেনিং এর ভিতরে আমাদের বার্থোলাইন গ্ল্যান্ড নামে একটি সিক্রেটরি গ্ল্যান্ড থাকে, এবং ওর উপরে একটি মেমব্রেনাস মেমব্রেন থাকে, ঠিক আছে? এটাকে আমরা হাইমেন বলি। এটি হচ্ছে আমাদের একটি এক্সটার্নাল জেনিটাল অর্গানের ছবি, ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান। এরপরে আসে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান। আমরা চারটি অর্গানের কথা এখানে বলছি। এটি হচ্ছে দেখেন ওভারি। এই ওভারিটা আসলে আমরা সকলেই জানি, কারণ ওভারি রিলেটেড ডিজিজ গুলো নিয়ে কিন্তু আমাদের পেশেন্ট খুব বেশি আসে, বিশেষ করে ওভারিয়ান সিস্ট। যারা ইনফার্টিলিটিতে ভুগছেন, এই ইনফার্টিলিটি কেসের বেশিরভাগ পেশেন্টের কিন্তু এই ওভারিয়ান সিস্ট থাকে। এবং সব থেকে একটি ডিজিজ আছে যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই ডিজিজটি বর্তমানে বলা চলে খুব বেশি দেখা যাচ্ছে। এই ডিজিজটি যাদের থাকে তাদেরকে মানে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে আসলে খুব কষ্টকর একটি বিষয় হয়ে যায়। এবং মডার্ন মেডিকেল সায়েন্স এই জায়গাটিতে আমার কাছে মনে হয় ওনারা ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে হয়তো হোমিওপ্যাথি থেকে, ঠিক আছে? এরপরে আমাদের যেটি আছে ইউটেরাস। দেখেন এই ইউটেরাস এর সাথে আরেকটি অর্গানের নামের মিল আছে, ইউটেরাসের সাথে আরেকটি অর্গানের নামের মিল আছে। আমি আসলে যদিও এটি চাওয়া ঠিক না, তারপর আমি বলবো যে আপনারা ওই ওই অর্গানটির নাম যদি কেউ মানে চ্যাট বক্সে লিখেন তাহলে সব থেকে ভালো। আমরা আসলে ওই অংশটুকু কিন্তু পড়িয়েছিলাম এবং সেটি আমি বক্তব্য পেশ করেছিলাম। থ্যাংক ইউ ফাতেমা মনিকে। ইউরেটার, এই জায়গাটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দুটি জিনিস, একটা হচ্ছে ইউরেটার যেটা কিডনি সিস্টেমের, ঠিক আছে, বা ইউরিনারি সিস্টেমের অর্গান, আর একটা হচ্ছে ইউটেরাস। দুটি জিনিস, ইউটেরাসটা হচ্ছে মেয়েদের আর ইউরেটার তো দুজনেরই থাকে, ছেলে মেয়ে উভয়েরই থাকে। আচ্ছা, আমাদের এই ওভারি থেকে দেখেন একটি টিউব আছে যেটাকে আমরা বলি ফেলোপিয়ান টিউব, বা অনেকে ইউটেরাইন টিউবও বলে, ফেলোপিয়ান টিউব। আচ্ছা, এই ইউটেরাসের আবার ভাগ আছে, যদিও এখানে আসলে ভাগটা উল্লেখ নেই। ইউটেরাসের ফান্ডাসটি থাকে উপরে, এরপরে বডি অফ দ্য ইউটেরাস, এরপরে হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স এর পরেই হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। এই সার্ভিক্সে আবার দুটি ভাগ, একটি হচ্ছে এক্সটার্নাল আর একটি ইন্টারনাল। আচ্ছা, আবার আমাদের যে ইউটেরাস আছে, ইউটেরাসের আসলে আমাদের প্রত্যেকটি অর্গানের কিছু লেয়ার আছে, ঠিক ইউটেরাসের আমরা লেয়ার আছে। যখন আমরা এটি দ্বিতীয় পার্টে ডিটেলস পড়াবো তখন অবশ্যই আপনাদেরকে বলে দেব। এখন আমি প্রথমে বলেছি আজকের আলোচনাটির ক্ষেত্রে আমরা ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গান নিয়ে বেশি আলোচনা করব।
এই ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানটা কি আসলে আমরা একটু বলে দিয়েছি, দেখেন এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গান ইনক্লুড দ্য মনস পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, বার্থোলেট গ্ল্যান্ডস এন্ড ক্লিটোরিস। ঠিক আছে, তাহলে এই অর্গান, এই এরিয়াটাকেই বলা হয় ভালভা। তাহলে দুটি জিনিস, একটা হচ্ছে আমরা যদি ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানও বলি, অথবা কেউ যদি ভালভা উচ্চারণ করে, তার মানে ভালভা এরিয়ার মধ্যে এগুলো আছে। এই জন্যই বলা দি এরিয়া কন্টেনিং দিস অর্গান ইজ কল্ড দ্য ভালভা। এটির আর একটি নাম কিন্তু পিউডেন্ডাম। ইটস অলসো নোন অ্যাজ পিউডেন্ডাম। তাহলে নাম কিন্তু আমরা দুটি, একটি ভালভা পাচ্ছি, একটি পিউডেন্ডাম পাচ্ছি। এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করি, অনেক সময় প্রেসক্রিপশনে লেখা থাকে হয়তো আমরা বুঝতে পারি না, না জানার ক্ষেত্রে। আচ্ছা, এর যে অর্গানটি সেটি হচ্ছে মনস পিউবিস। দেখেন আপনারা চিত্রের উপরের দিকে লেখা আছে মনস পিউবিস। দ্যাট মিনস আমাদের যে পিউবিক সিম্ফাইসিস আছে, দ্যাট মিনস হিপ বোনের সামনের যে অংশটুকু, এটিকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। এই পিউবিক সিম্ফাইসিস বরাবর যে অংশটুকু থাকে মেয়েদের, সেটিকেই বলা হয় মনস পিউবিস। আচ্ছা, তাহলে কি হচ্ছে, দ্য মনস পিউবিস ইজ রাউন্ডেড mound of fatty tissue that covers the pubic bone। বললাম পিউবিক বোনের উপরে যে ফ্যাটি টিস্যু কাভারিং থাকে, এটি হচ্ছে আমাদের মনস পিউবিস। এই এরিয়াটির নামই হচ্ছে মনস পিউবিস। তাহলে এটা কি হচ্ছে দেখেন, ডিউরিং পিউবার্টি ইট বিকামস কাভার্ড উইথ হেয়ার। যখন একটি মেয়ে পিউবার্টি, দ্যাট মিনস তার মাসিক শুরু হয়, সে যখন তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করতে থাকে, তখন কি হচ্ছে, তার এখানে পিউবিক হেয়ার, দ্যাট মিনস পিউবিক হেয়ার গ্রো করাটাও কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের একটি বৈশিষ্ট্য। আমরা একটি মেয়ে বুঝবে কি করে বা সে পিউবার্টিতে যাচ্ছে, সেটা হচ্ছে তার এই জেনিটাল অর্গানগুলোর, এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলোর কাছে এক ধরনের পিউবিক হেয়ার বলি আমরা, এই পিউবিক হেয়ার গ্রো করে। ঠিক আছে, তাহলে পিউবার্টির সময় এই মনস পিউবিসটা কি দিয়ে কাভার থাকে, পিউবিক হেয়ার দিয়ে। আচ্ছা, এছাড়াও মনস পিউবিস কি থাকে দেখেন, দি মনস পিউবিস কন্টেইনস অয়েল সিক্রেটিং, যেটাকে আমরা সিবাসিয়াস গ্ল্যান্ড, অয়েল সিক্রেটিং গ্ল্যান্ডস দ্যাট রিলিজ সাবস্টেন্স দ্যাট আর ইনভলভিং ইন সেক্সুয়াল অ্যাট্রাকশন। যখন আসলে আমাদের যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা হয়, সেক্সের প্রতি ইচ্ছা বা আগ্রহটা জন্মায়, তখন কিন্তু এখান থেকে সিক্রেশন আসে, এক ধরনের ইন্টারনাল সিক্রেশন আসে। এবং দেখবেন ওই জায়গাটি কিন্তু ঘেমে যায়। ঠিক আছে, সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে একটু ঘাম, সোয়েট। এরপরে আসি আসলে লেবিয়া মেজোরা। আমরা নামের থেকেই বুঝছি যে মেজর, মেজর দ্যাট মিন্স বড়। দেখেন দি লেবিয়া মেজোরা পাশে লিটারারি লার্জ লিপ, ঠোঁট, লিপ মানে ঠোঁট, সেটা আমরা সকলেই জানি। লার্জ মানে বড়, তার মানে কি লেবিয়া মেজোরাটা হচ্ছে বড় ঠোঁটের মতো। একটু খেয়াল করে দেখেন, লেবিয়া মেজোরা লেখা আছে ছবিতে এবং বড় ঠোঁট, এর পাশেই হচ্ছে ছোট ঠোঁট, যেটা হচ্ছে লেবিয়া মাইনোরা। ঠিক আছে, a relatively large fleshy fold of tissue that enclose and protect the other external genital organ। তার মানে কি এটি কি করছে, অন্য জেনিটাল অর্গানকে, তার মানে কি লেবিয়া মেজরার কিন্তু একটি বড় কাজ অন্য এক্সটার্নাল জেনিটাল অর্গানকে প্রোটেক্ট করে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই এই যে লেবিয়া মেজোরাটা, এটির সাথে ছেলেদের এক্সটার্নাল জেনিটাল অর্গানের একটি অর্গানের সাথে আমরা কম্পেয়ার করতে পারি বা মিল খুঁজে পাই। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমরা লিখে দিচ্ছি, দে আর কম্পেয়ারেবল টু দ্য স্ক্রুটাম ইন মেলস। ছেলেদের যেমন স্ক্রুটাম থেকে এই লেবিয়া মেজোরা এবং ছেলেদের স্ক্রুটাম, এটিকে মানে একই প্রকারের ধরা হয়। এবং এই লেবিয়া মেজোরাতে কি থাকতে পারে, the labia majora contains sweat and sebaceous gland। ঠিক আছে, এখানে দেখেন আমরা ওই মনস পিউবিসেও কিন্তু বলেছিলাম এক ধরনের গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। আচ্ছা, সেটা কি করে, হুইচ প্রডিউস লুব্রিকেটিং সিক্রেশন। এটি লুব্রিকেট, দ্যাট মিন্স লুব্রিকেশন তো সকলেই হয়তো বুঝি, এক ধরনের পিচ্ছিল পদার্থ সিক্রেশন করে, যেটি সাধারণত আমরা বললাম তার যখন সেক্সুয়াল অ্যাট্রাকশন হয়। ঠিক আছে, একটি মেয়ের যখন যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, এই জায়গাটি কিন্তু থেকে ওই লুব্রিকেশনটা সিক্রেশন হয় বেশি। ডিউরিং পিউবার্টি হেয়ার অ্যাপিয়ার্স অন দ্য লিভিং। এটি আসলে আমরা মনস পিউবিসের ক্ষেত্রেও বলেছি, যখন একটি মেয়ে
তার পিউবার্টি বা বয়সন্ধিকাল আসতে থাকে, তখন এখানে এক ধরনের কেশ বা চুল গজাতে থাকে। এরপরই আমরা আসবো, সরি, লেবিয়া মাইনরা। জাস্ট আমরা বললাম যে একটি হচ্ছে বড় ঠোঁট আর একটি হচ্ছে ছোট ঠোঁট। তাহলে লেবিয়া মাইনরা কি? দেখেন, লিটারালি স্মল লিভস ক্যান বি ভেরি স্মল আপ টু 2 ইঞ্চি ওয়াইড। আপনারা ছবিতে দেখলে অবশ্যই বুঝছেন যে জাস্ট লেবিয়া মেজরের পাশেরটি হচ্ছে লেবিয়া মাইনর। এটি সাধারণত 2 ইঞ্চি প্রশস্ত। দ্য লেবিয়া মাইনরা লাই জাস্ট ইনসাইড দ্য লেবিয়া মেজর। আমরা আসলে কথা প্রসঙ্গ কিন্তু বারবার বলেই ফেলছি যে লেবিয়া মাইনরাটাও জাস্ট লেবিয়া মেজরের ভিতরে, জাস্ট ইনসাইড, একেবারেই পরের যে অংশটুকু, এটি হচ্ছে লেবিয়া মাইনরা, and surrounds the opening to vagina and urethra। এবং এর মধ্যে কি থাকে? সারাউন্ড করে থাকে লেবিয়া মেজরার ভিতরে। লেবিয়া মেজরা দিয়ে সারাউন্ড ঘেরা থাকে কি কোনটা? দুটি অরিফিস, একটি হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস আর একটি হচ্ছে আমাদের ইউরাথ্রাল অরিফিস। এই দুটি দেখেন, এই লিবিয়া মেজরাটা, এই মাইনরাটা আমাদের দেখতে কিন্তু পিঙ্ক কালারের মতো। কেন পিঙ্ক কালার হয়? যদি আমরা কখনো পার ভ্যাজাইনাল এক্সামিনেশন বলে, এই পার ভ্যাজাইনাল এক্সামিনেশন কিন্তু বেশ কিছু ডিজিজে করা প্রয়োজন হয়। আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা এই পার ভ্যাজাইনাল এক্সামিনেশন অনেকেই পারি না। কেন প্রয়োজন? দেখেন, একটি রোগের নাম আমরা আমাদের এই গ্রুপেই আলোচনা হয়েছে, যাদের দেখবেন যে কিছু মা এসে আমাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করে, বলে যে মনে হয় আমার কিছু যেন নেমে আসছে। দেখেন, সিপিয়া লিলিয়াম ট্রিগের যে লক্ষণগুলো, পা ক্রস করে বসে থাকে, ইউটেরাইন প্রোলাপস বলা হয়। ঠিক আছে, প্রোলাপস মানে কোনো কিছু নেমে আসে। তাহলে তার ইউটেরাইন প্রোলাপস, এটি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি আছে, সেটির উপরে ভ্যারি করে এই সেন্সেশন গুলো নির্ভর করে। তাহলে এই যে পারভেজানাল এক্সামিনেশন করতে গেলে আপনার এখানে এই যে কোনটা লেবিয়া মেজরা, কোনটা লেবিয়া মাইনরা, আপনার কোনটা ভ্যাজাইনাল অরিফিস, কোনটা ইউরেথ্রাল অরিফিস, এটি তো আপনার জানা প্রয়োজন। ঠিক আছে, এখন এই জন্যই কথাগুলো বলতে, আমাদের আসলে অনেক ক্ষেত্রেই দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমরা এই পারভেজানাল এক্সামিনেশন করতে পারি না। আচ্ছা, পারভেজানাল এক্সামিনেশনের জন্য আরেকটি বড় জায়গা, সেটি হচ্ছে চাইল্ড বার্থের সময়। আপনার বাচ্চা যখন ডেলিভারি হয়, এই বাচ্চা ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু পারভেজানাল এক্সামিনেশন করার প্রয়োজন। কারণ কি? আপনি কিভাবে বুঝবেন যে এটা যে অস ডাইলেট হচ্ছে? ঠিক আছে, প্রতি ঘন্টায় যখন তার ট্রু লেবার পেইন শুরু হচ্ছে, তখন কিন্তু তার অস ডাইলেট হচ্ছে। তার মানে কি? আপনি কি উপর থেকে দেখে বুঝতে পারবেন যে অস কিভাবে ডাইলেট হচ্ছে? যদিও এই কাজটি আসলে ফিমেল ডক্টররা বা নার্সরা করে থাকে। ইন কেস আমি যেটি বলে থাকি, আমার ওয়াইফ বা আপনার ওয়াইফের প্রেগনেন্সিতে বা হঠাৎ করে কোথাও যদি তার এরকম প্রসব বেদনা শুরু হয়, আমি যদি না জানি বা ডাক্তার হিসাবে আমার যদি না জানা থাকে, তাহলে আসলে ওই সময়কার সিচুয়েশন আমি কিভাবে হ্যান্ডেল করব? এটি কিন্তু আমার বা হোমিওপ্যাথ হিসেবে বা ডক্টর হিসেবে আমার জন্য কিন্তু একটি লজ্জার বিষয় যে আমি পারভেজানাল এক্সামিনেশন বুঝি না বা জানি না। যদিও আসলে এখন খুব পেরিফেরিতেও এই বিষয়গুলো আছে, আগে তো দায়ী ছিল, বাট এখন সবাই খুবই আত্মসচেতন, যার জন্য আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই এখন সিজারিয়ান সেকশনে চলে যাচ্ছে। কেউ কিন্তু ভ্যাজাইনাল ডেলিভারি আর হচ্ছে না, খুব কম হচ্ছে না, এই কথাটি বলবো না, খুবই কম। এবং কিছুদিন আগে দেখেন প্রথম আলো কিন্তু এটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল এবং তাদের একটি গবেষণাতে এটি চলে এসেছে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি যে ওই যে লেভিয়া মাইনরার যে জায়গাটা, এটি পিঙ্ক থাকে। কেন থাকে? দেখেন, এ রিচ ব্লাড সাপ্লাই অফ ব্লাড ভেসেল গিভেন দ্য লেবিয়া মাইনরা এ পিঙ্ক কালার। ওখানে আসলে দেখেন লার্জ নাম্বার অফ ব্লাড ভেসেলের সাপ্লাই হয়, এই জন্য পিঙ্ক কালারটা হয়। ডিউরিং সেক্সুয়াল স্টিমুলেশন দিস ব্লাড ভেসেল বিকাম এনগর্ড উইথ ব্লাড, মানে কি? রক্তের যে একটি উচ্ছ্বাস তৈরি হয়, ঠিক আছে, যার জন্য ওই জায়গায় পিঙ্ক কালারটি তৈরি হয়।
কারণ সেক্সুয়াল স্টিমুলেশন যখন আসে, যখন আপনার বা ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রেই কারো যদি সেক্সুয়াল স্টিমুলেশন হয়, তাহলে তার এই জেনিটাল অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই বেড়ে যায়। ঠিক আছে, এটিও কিন্তু একটি বিষয়। আচ্ছা, তাহলে কি বলছেন দেখেন, কজিং দ্য লেবিয়া মাইনরা টু সোয়েল এন্ড বিকাম মোর সেনসিটিভ টু স্টিমুলেশন। তাহলে এই সময় এই লেবিয়া মেজরাটা মোর সেনসিটিভ হয়। তাহলে এই জায়গাটির ক্ষেত্রে একটি জাস্ট কি বলবো, ছোট্ট পরামর্শ যাদের জন্য, এখানে আমরা চিকিৎসক হিসাবে বিশেষ করে ছেলেদের সেক্সুয়াল প্রবলেমের ট্রিটমেন্ট করে থাকি অনেক বেশি। আমরা যেটাকে বলি সেক্স এডুকেশন, এই সেক্স এডুকেশনটা আমাদের দেশে আসলে কম, যদিও এখন পাঠ্যপুস্তকে এই সেক্স এডুকেশনটা অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট আসলে মেডিকেল লাইফেও এই প্রপার সেক্স এডুকেশনের বিষয়টি কিন্তু শেখানো হয় কম। মনে করেন যে আমাদের দেশে সাধারণত, আমি আসলে আমার টপিক ছাড়াও কিছু অন্য কথা বলছি, এই বলার কারণটি আমাদের চিকিৎসা জীবনে সহায়তা করবে বলে আমি মনে করি। হ্যাঁ, এখানে আরেকটি অর্গান আছে ক্লিটোরিস, সেটি আমরা পরে বলছি। পরে বলেই আমি আসলে এই সেক্স ডিজিজের কিছু বিষয় উল্লেখ করব, যেটাতে হয়তো ঔষধ ছাড়াও একটি পুরুষ মানুষকে তার কিছু সেক্স প্রবলেম থেকে ওভারকাম করানো সম্ভব। এরপরে আসছে বার্থোলাইন গ্ল্যান্ডস। আচ্ছা, বার্থোলাইন গ্ল্যান্ডস এর আগে আমি ক্লিটোরিসটা একটু বলেন। দেখেন, আসলে ক্লিটোরিসটা হচ্ছে ফিমেল পেনিস বলা হয়, ক্লিটোরিসকে বলা হয় ফিমেল পেনিস। মেলের তো পেনিস থাকে যেটাকে লিঙ্গ বলা হয়, ঠিক ফিমেলেরও এই ক্লিটোরিসকে ফিমেল পেনিস বলা হয়। ঠিক আছে, দেখেন আমাদের জাস্ট মনোস পিউবিসের নিচেই ক্লিটোরিস থাকে। তাহলে ক্লিটোরিস লোকেটেড বিটুইন দ্য লেবিয়া মাইনোরা অ্যান্ড দেয়ার আপার এন্ড। লেবিয়া মাইনোরার আপার এন্ড, উপরের শেষের দিকে, উপরের শেষে, ইজ এ স্মল প্রোট্রুশন দ্যাট করেসপন্ডস টু দ্য পেনিস ইন মেল। আমি যে কথাটি প্রথমেই বললাম সেটি এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে দি ক্লিটোরিস লাইক দ্য পেনিস ইজ ভেরি সেন্সিটিভ টু সেক্সুয়াল স্টিমুলেশন, ভেরি সেন্সিটিভ। এবং এই জন্য দেখেন শুধু সেন্সিটিভ কথাটি উল্লেখ করেন, এখানে ভেরি সেন্সিটিভ কথাটি উল্লেখ করা আছে। অ্যান্ড ক্যান বিকাম ইরেক্ট। আমরা সকলেই জানি যে পুরুষের লিঙ্গ, আমি ওই প্রথমে বলেছিলাম যে কিছু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ হয়তো ব্যবহার করবো আমরা। পুরুষের লিঙ্গ যেটাকে আমরা বলি উত্থান বা খাড়া, যে কথাটা বাংলাতে বলা হয়, অনেক পুরুষ মানুষ এসে কিন্তু এটি বলে যে আমার লিঙ্গ খাড়া হচ্ছে না। ঠিক সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে একটি মেয়ের এই জায়গাটি, ঠিক একটি পুরুষের যেমন সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে পেনিস ইরেক্ট হয়, একটি মেয়েরও সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এই ক্লিটোরিস ইরেক্ট হবে। ঠিক আছে, স্টিমুলেশন দ্য ক্লিটোরিস ক্যান রেজাল্ট ইন অ্যান অর্গাজম। এই যে বিষয়টি, অর্গাজমের বিষয়টি, দ্যাট মিনস একটি সেক্সুয়াল ইন্টারকোর্সের যে চরম মুহূর্ত, এই যে পুলক অনুভব, এই যে এই স্টিমুলেশনটি যদি সে বেশি দেওয়া যায় এখানে, তাহলে তার অর্গাজমটা খুব দ্রুত হওয়া সম্ভব। তাহলে আমরা ক্লিটোরিসকে বলছি ফিমেল পেনিস। এরপরে এসে আমরা তার জাস্ট আগের অংশটুকুই পরে বলছি, বার্থোলাইন গ্ল্যান্ড। এটি এক ধরনের গ্ল্যান্ড থেকে তো আমরা সকলেই জানি কিছু সিক্রেশন হয়। তাহলে বার্থোলাইন্স গ্ল্যান্ড, এটির আর একটি নাম বার্থোলাইন, মানে এখানে অ্যাপোস্ট্রোফিস এস দেওয়া স্যার, এস ছাড়া, এটার আরেকটি নাম হচ্ছে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। এটি একটু পি শেপড, ঠিক আছে, বাদামের মানে কি বলবো, ছোট যে মসুরির ডাল এরকম শেপ। দেখেন এখানে যে বার্থোলাইন গ্ল্যান্ড ছবিতে দেওয়া আছে, গোল চিহ্ন দেওয়া। ঠিক আছে, এটি আসলে দুই পাশে দুটি থেকে পি শেপড। ঠিক আছে, আর টু পি শেপড কম্পাউন্ড অ্যালভিওলার গ্ল্যান্ড লোকেটেড স্লাইটলি পোস্টিরিয়র, খুব সামান্যই পোস্টিরিয়র মানে পিছনের দিকে, এন্ড টু দ্য লেফট এন্ড রাইট, তার মানে কি দুই সাইডে পিছনে, অফ দ্য ওপেনিং অফ ভ্যাজাইনা,
আমরা বলে ভ্যাজাইনাল ওপেনিং এর জাস্ট পিছনের দিকে, অল্প একটু, খুব বেশি না, স্লাইটলি পোস্টেরিয়র, পিছনের দিকে। এবং কি হয়, ভ্যাজাইনাল ওপেনিং এর ডানে এবং বামে, দুই সাইডে কি হয়, কি করে, দ্য সিক্রেটস মিউকাস টু লুব্রিকেট দ্য ভ্যাজাইনা। এখান থেকে যে সিক্রেশনটা হয়, এই সিক্রেশন আমাদের এই ভ্যাজাইনাল ক্যানেলকে কি করে, পিচ্ছিল করে দেয়। ঠিক আছে, এটা ভ্যাজাইনাল ক্যানেলকে পিচ্ছিল করে দেয়। আচ্ছা, দেখেন সিপিয়া বা নেট্রামিউরের পেশেন্ট, ফিমেল পেশেন্ট আমাদের কাছে এসে বলে না যে আমি আমার এই কাজটির প্রতি আর ইচ্ছা নেই, অনিচ্ছা, সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রতি ভালো লাগে না। এই কথাটি কিন্তু মহিলাদের যেমন পুরুষদের সমস্যা আছে, ঠিক তদ্রুপ মহিলাদেরও কিন্তু এরকম কিছু সেক্সুয়াল সমস্যা আছে, সেক্স অ্যাভার্সন যেটা বলা হয়। ঠিক আছে, তার ইচ্ছা করে না। এবং যদিও দেখা যাচ্ছে সংসার টেকানোর জন্য অনেক সময় এই সেক্সুয়াল ইন্টারকোর্স মেয়েরা করলেও তার যে পার্টনার, তার হাজবেন্ড, সে কিন্তু সুখ অনুভব করে না। কারণ কি, এর একটি কারণ হচ্ছে তার যে ভ্যাজাইনাল ক্যানেলের যে শুষ্কতা, ড্রাইনেস অফ ভ্যাজাইনা, আমরা রেপাডোরিতে পেয়ে থাকি। ঠিক আছে, এটির মূল জায়গায় হচ্ছে আমাদের এই বার্থোলাইট গ্ল্যান্ডস থেকে যে লুব্রিকেশন সিক্রেশন হওয়ার কথা, সেটি কিন্তু হয় না বা হচ্ছে না। ঠিক আছে, এখন আমরা আসি একটু যে ডিজিজটির বিষয়ে একটু আলাপ বলতে চাচ্ছিলাম, যে যেটি আমাদেরকে আসলে উপকার দেয়। আমরা অনেক সময় সাধারণত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পুরুষদের সেক্সুয়াল ডিজিজ নিয়ে খুব বেশি আসে, খুব বেশি আসে। সেক্সুয়াল ডিজিজে ভুগলেই বিশেষ করে প্রিম্যাচিউর ইজাকুলেশন, যেটা বাংলাতে বলা হয় অতি দ্রুত বীর্যপাত, ইরেকটাল ডিসফাংশন, পেনিস ইরেক্ট হতে বা খাড়া হতে চায় না, পেনিট্রেশন ফেইলিউর, দ্যাট মিনস স্ত্রী যৌনাঙ্গের মধ্যে পুরুষের যৌনাঙ্গ ঢোকাতে পারে না, আরেকটি হচ্ছে লস অফ লিবিডো। এই চারটি রোগ কিন্তু আমাদের সমাজে পুরুষদের বেশি হয়। যদিও আজকে ফিমেল জেনিটাল অর্গান, তারপরেও আমি আসলে এটির সাথে একটু সম্পর্ক আছে বলে আমি বলছি যে আপনি উইদাউট মেডিসিন ছাড়াই একজন পুরুষ মানুষকে এই সেক্স এডুকেশনটি দিয়েও তার সংসারটিকে ভালো করতে পারে। কারণ আমাদের দেশে এই সেক্সুয়াল পেশেন্টদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তাররা প্রচুর টাকা নিয়ে থাকি, এবং রুগীগুলো আমাদের কাছে বন্দী, কারণ অ্যালোপ্যাথিতে আসলে ওনাদের কোনো ঔষধ নেই, ওনারাও এটি নিয়ে ট্রিটমেন্ট করে না। অনেক সময় ইউনানি আয়ুর্বেদিক ক্যাপসুল ট্যাবলেট দিয়েও ওনারা ট্রিটমেন্ট করে থাকে। আমরাও আমাদের বেশিরভাগ হোমিওপ্যাথি চিকিৎসক কিছু কিছু হোমিও কোম্পানির পেটেন্ট ওষুধ বা কম্বিনেশন ওষুধ, জিংসেং বা আরো আদার্স কি কি আছে, ডামিয়ানা, এরকম জাতীয় ওষুধগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি, এবং পেশেন্ট আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। সেক্ষেত্রে দেখেন আপনি, আমি তো বললাম যে সেন্সিটিভ কোনটা, একটি মেয়েকে যদি আপনি তার সেক্সুয়াল স্টিমুলেশন না দিতে পারেন, তাহলে কিন্তু ওই আপনার ওয়াইফ কিন্তু তার অর্গাজম ফেইলিউর হবে, অর্গাজম হবে না। এবং সে যদি অর্গাজম না হয় তার, তাহলে সে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে বা সেক্সুয়াল যে অ্যাক্ট, সেটির ক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে সুখ পাবে না। তাহলে কি সেন্সিটিভ বললাম কোনটা, লেবিয়া মাইনোরা এবং ক্লিটোরিস। তাহলে আপনি এই দুটি জায়গাতে যদি স্টিমুলেশন দিতে পারেন, এই দুটি জায়গাতে যদি আপনি স্টিমুলেশন দিতে পারেন বাই হ্যান্ড, তাহলে কি আপনার ওয়াইফ মূল কাজের আগেই সে খুব সেক্সুয়াল প্যাশন হয়ে যাচ্ছে। এরপরে আপনি যদি পেনিস ইনসার্ট করেন, তাহলে কি হচ্ছে, দুজনেই আপনার কিন্তু, বিশেষ করে আপনার ওয়াইফ, প্রবলেমটা তো হয় ওয়াইফ কমপ্লেইন করে, এটি তো এই জায়গাতে কিন্তু আপনি খুব দ্রুতই আপনার ওয়াইফকে সুখ দিতে পারছেন। তাহলে উইদাউট মেডিসিন কিছু টেকনিক আপনি যদি অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি ওই পেশেন্টটিকে উইদাউট মেডিসিনেই ভালো করতে পারছেন। কারণ এই ডিজিজ গুলোর 95% সাইকোলজিক্যাল, 95%। আমি গতকালকের একটি পেশেন্টের কথা দিয়েই বলবো কেন, যে পেশেন্টের বয়স 29, সে রিং ওয়ার্ম নিয়ে আমার কাছে এসেছে।
পরবর্তীতে সে বলছে যে ভাই আমার একটু অন্য সমস্যা আছে। কি সমস্যা? যে বাড়ি থেকে বিয়ের কথা বলছে, কিন্তু আমার বিয়ে করতে ভয় লাগছে। তো বলছে বিয়ে করতে ভয় লাগছে কেন? তা বলছে যে উম, আমার পেনিস ছোট। তাহলে আপনার পেনিস ছোট তো আপনি বুঝলেন কি করে? আপনি কি বিয়ে না করে কি ফিল্ডে নেমেছেন নাকি? আমি এভাবেই কথা বললাম। তা বলছে যে না ভাই, আমি আসলে আমার ভয় লাগে। আমি বললাম যে শোনেন, কোনো ভয় নেই। আপনার বিয়ে করার জন্য প্রস্তুতি নেন। যদি বিয়ে করার জন্য দিন তারিখ ধার্য হয়, তার 2 দিন আগে আমার কাছে এসেন। আমি আপনাকে জাস্ট আধা ঘন্টা কিছু টিপস বলবো। এই টিপস গুলো নিয়ে আপনি আপনার ওয়াইফের সাথে বাসর করে থাকবেন। আশা করা যায় আপনার কোনো সমস্যা হবে না। এখন আমরা শুধুমাত্র ঔষধ দিব, ঔষধ দিব, ঔষধ দিব, টাকা ইনকাম করবো। এটি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য পড়ে গেছে। আমরা একটি পেশেন্টকে কাউন্সিলিং করে ভালো করতে পারি না। দেখেন, এই সেক্স এডুকেশন নিয়ে এখন কিন্তু বাংলাদেশে পিজি হসপিটাল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এদের সেক্স ক্লিনিক, সেক্স এডুকেশন ক্লিনিক আছে মেবি। ঠিক আছে, এটা আগে ছিল না সাইকোলজি ডিপার্টমেন্টে। তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা হোমিওপ্যাথদের ক্ষেত্রে সুযোগ আছে, আমাদের অনেক মেডিসিন আছে। ইরেকটাইল ডিসফাংশনের মেডিসিন আছে, প্রিম্যাচুর ইজাকুলেশনের ওষুধ আছে, লস অফ লিবিডোর ওষুধ আছে। বাট আমরা কি করছি? ওই ডামিয়ানা নিয়ে পড়ে আছি, ওই জিংসেং নিয়ে পড়ে আছি, আরো কি কি ওষুধ আছে আমি অতটা জানি না, মানে নাম শুনেছি যেগুলো। এবং পেশেন্টরা এসে চাই, পেশেন্ট এসে চাই যে ডাক্তার সাহেব ডামিয়ান আছে কিনা। তো না, আপনার ওই অমুক দোকানে যে খোঁজ নেন। যারা হোলসেল করে, আমি আসলে আমার পেশেন্ট ব্যতীত আমি কাউকে ওষুধ দিই না, এটা আমার একটি দোষ। আহ এবং আমি মনে করি এখানে যারা আছেন, আমার কাছে মনে হয় প্রায় 80 জনের উপরে আছেন যারা প্র্যাকটিস করেন। ভাই আপনি বিক্রেতা না, আপনি ফিজিশিয়ান। যে বিক্রি করে তার কাছে পাঠিয়ে দেন। হয়তো বলবেন যে ভাই একটা ডামিয়ানা বিক্রি করলে তো আমার 100 টাকা লাভ হয়, একটা জিনসেং বিক্রি করলে তো আমার 120 টাকা লাভ হবে। ছেড়ে দেন না ভাই ওই লাভটি। পেশেন্ট আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে। ওই ডামিয়ানা 6 মাস খাওয়ার পরে পেশেন্ট আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে, কনফার্ম এবং 100% কনফার্ম। লিখে নেন আপনারা, এই পদ্ধতিগুলো জানেন। আপনি ওষুধ দেন, কারণ এই পেশেন্ট গুলো খুব তাড়াহুড়ো করে, যার জন্য আপনি টেকনিক গুলো অ্যাপ্লাই করেন। আপনি ওষুধ দেন, পেশেন্ট দেখবেন সাকসেসফুল রেজাল্ট আসবে। যাই হোক, আমি ফিমেল জেনিটাল অর্গানের সাথে মেইলের কিছু ডিজিজের বিষয় চলে এসেছিল। আমি আসলে আজকে এক্সটার্নাল জেনিটাল অর্গানটি নিয়েই কথা বললাম। এর সাথে আমাদের যে ইন্টারনাল জেনিটাল অর্গান আছে, এই ইন্টারনাল জেনিটাল অর্গানটি ডিটেলস বলা উচিত। যদিও আমার আজকের পার্টে আমি ডিটেলস বলবো না, জাস্ট শুরু করব। এরপরে ইনশাল্লাহ যদি কখনো সময় পাই বা সুযোগ পাই, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা এখন যে ছবিটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের মেয়েদের ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান। দেখেন, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানাল। দ্যাট মিনস আপনার যে মানে আমি বললাম যে একেবারে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ হয় মিলনের ক্ষেত্রে, যে এটি হচ্ছে মিলনের রাস্তা। অনেক মায়েরা কিন্তু এই ভ্যাজাইনা বুঝে না। ঠিক আছে, সন্তানের রাস্তা বলে। ঠিক আছে, এটি এক এক জায়গায় এক এক রকম। এই জায়গাতে এই অস থেকে শুরু হচ্ছে আমাদের ইউটেরাস। এই অস থেকে, দ্যাট মিনস এটি হচ্ছে এক্সটার্নাল অস। এর মধ্যে এটা সার্ভাইকাল ক্যানেল বলা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল অস। দেখেন, দুটি খাঁজ। প্রথম, আপনি একটু খেয়াল করেন, যাদের এই এটা সার্ভিক্স বলা হয়, ঠিক আছে, এক্সটার্নাল সার্ভিক্স, অস বা সার্ভিক্স নামে পরিচিত। আপনি এই ক্যানিলটি কিন্তু খুব বেশি না। আপনি যখন পারভেজানাল এক্সামিনেশন করবেন, তখন এখানে যখন আঙ্গুল দিয়ে এক্সামিনেশনটা করা হয়, ঠিক আছে, তার আগে যেটি করা হয়, যদি স্পেকুলাম থাকে তাহলে স্পেকুলাম দিয়ে ডাইলেট করে পারভেজানাল ওটা দেখা যায়, স্পষ্টই দেখা যায়। আর যদি নাই থাকে আপনার চেম্বারে, তাহলে আপনি কিন্তু পেশেন্টকে শুয়ে লিথোটমি পজিশনে শুয়ে তাকে আপনি পারভেজানাল এক্সামিনেশন করতে পারেন। আঙ্গুল দিয়ে আপনি অস্থি পরীক্ষা করতে পারেন। দেখেন, এখন ভায়া টেস্ট আছে, কারণ আমাদের দেশে সরকারিভাবে ভায়া টেস্টটা ফ্রি প্রত্যেকটা উপজেলা সদর হাসপাতালে। ভায়া টেস্ট কি করে? এই জরায়ুর মুখটাই দেখে, কারণ আমাদের জরায়ুর মুখের ক্যান্সার এখন খুব বেশি হচ্ছে, যার জন্য এই জায়গাটিতে আসলে আপনার দেখে যদি কোনো অ্যাবনর্মাল গ্রোথ থাকে, কোনো ইরোশন থাকে,
তাহলে আপনার চিন্তাটা সেদিকে ধাবিত করা উচিত। আমরা যদি সবসময় শুধুমাত্র ঔষধে দিব, আপনি কি উপর থেকে তার এই ভিতরের বিষয়টি বুঝতে পারবেন? আপনি হয়তো বা সিমটম নিচ্ছেন, হ্যাঁ অনেক সময় সিমটম নিয়ে মিরাকেল ঘটে, বাট যার এই মনে করেন সার্ভিক্সের ক্যান্সারটি 3rd ডিগ্রি বা 2nd ডিগ্রিতে চলে গেছে, তাকে আপনি ভালো করবেন কি করবেন? ব্লিডিং হচ্ছে, আপনি মিলিফোলিয়াম আর হেমামোলিস আর ফসফরাস দিয়েই যাচ্ছেন, ল্যাকেসিস দিয়েই যাচ্ছেন, বাট আপনার কাছে মনেই নেই যে তার এই অসে ক্যান্সার হতে পারে। আপনি হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বুঝতেই চান না যে এই এই অসে মানে সার্ভিক্সে ক্যান্সার হতে, সিএ সার্ভিক্স হতে পারে। আলটিমেটলি এই পেশেন্টটি যখন 2 মাস 6 মাস একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে থাকার পরে আর যখন হয়নি, তখন সে যখন একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে বা স্পেশালিস্টের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন ক্যান্সার ধরা পড়ে, দোষ চলে আসে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। দোষ কিন্তু ডাক্তার জাহাঙ্গীরের ঘাড়ে আসে না, দোষ আছে হোমিওপ্যাথির উপরে। হোমিওপ্যাথি ডাক্তাররা এই রোগীকে ওষুধ দিয়ে ক্যান্সার বানাই ফেলছে। এবং অবাক হবেন, আমি কিছু কিছু, হ্যাঁ সব ডাক্তার নয়, কিন্তু অনেক ডাক্তার হোমিওপ্যাথি সুনাম করে, কিন্তু এটি কিন্তু আমাদের জন্য। আমি অনেক রোগীকে শুনতে দেখেছি যে ডাক্তার সাহেব হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি কিডনি নষ্ট হয়ে যায়। দেখেন কত বড় দোষ, যেখানে সকলেই জানে হোমিওপ্যাথি মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নেই। এটিও একটি ভুল প্রচারণা। তার মানে কি, আমরা হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে এমন কিছু ঔষধ দিচ্ছি, এমন কিছু করছি যাতে রোগীর কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আসলে সেই ওষুধগুলো হোমিওপ্যাথি না। তাহলে অবশ্যই আমার এই জায়গাকার প্যাথোলজি, এই যে অর্গানটি কেমন, এটিও দেখা উচিত। এরপরে আসে আমাদের ইউটেরাসের বডি অফ দ্য ইউটেরাস বলা হয়, উপরেরটিকে বলা হয় ফান্ডাস, ফান্ডাস অফ দ্য ইউটেরাস। আচ্ছা, এর লেয়ার আছে, দ্যাট মিনস আমি বললাম প্রত্যেকটা অর্গানের লেয়ার আছে। ঠিক আছে, যেমন ভিতরেরটি হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মাঝখানের লেয়ারটি হচ্ছে মায়োমেট্রিয়াম, এবং আউটার লেয়ারটি হচ্ছে পেরিমেট্রিয়াম। ঠিক আছে, আমাদের যে মিনিস্ট্রেশন হয়, একটু খেয়াল করেন এই মিনিস্ট্রেশনটা কি, এই এন্ডোমেট্রিয়াল যে শেডিংটা, এই শেডিংটা খসে পড়ে আসে, এটি হচ্ছে মিনিস্ট্রেশন বা মাসিক যেটাই বলেন, এই এন্ডোমেট্রিয়াল শেডিংটা পড়ে আসে। হ্যাঁ, এখানে আরেকটি রোগ এন্ড্রোমেট্রোসিস নামে কিন্তু একটু বিষয় আছে, সেটিও কিছু কিছু সমস্যা তৈরি করে আমাদেরকে। সেটি আমরা বললাম যে ইন ডিটেলস আমরা পরের ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এরপরে যেটি দেখবেন যে আমাদের একটি নালী আছে, এই ওভারির সাথে ইউটেরাইন বডিকে, ইউটেরাসের বডিকে কানেক্ট করছে, এটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। এটিকে বলা হয় ফেলোপিয়ান টিউব। দ্যাট মিনস একটি হচ্ছে ওভারি, এখানে ওভাম থাকে, দ্যাট মিনস ডিম, বাংলায় যদি বলা হয় মেয়েদের ডিম থাকে। এই ডিমটা আসলেই কিন্তু বাচ্চা হবে, এখান থেকে ডিম যদি না আসে তাহলে বাচ্চা হবে না। এর সাথে যদি মিলনের ফলে স্পার্ম যায়, স্বামীর স্পার্ম এবং তার স্ত্রীর ওভাম, এই দুটির মিলনেই কিন্তু আমাদের বাচ্চা কনসেপশন হয়, কনসিভ করে। এবং এই যে ডিমটা, এই ফেলোপিয়ান টিউব, এই ফেলোপিয়ান টিউবের আবার 4টি ভাগ আছে, 4টি পার্ট আছে। একটু খেয়াল করেন, আমরা এই ছবিটাতে আসি। এই যে হাতের মতো দেখেন, এটা হচ্ছে ওভারি, ঠিক আছে? তাহলে এই হাতের মতো যেটা, এটাকে বলে ফিমব্রিয়া। ফিমব্রিয়ার পরের অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, এরপরে হচ্ছে অ্যাম্পুলা, ইসমাস। ঠিক আছে, তাহলে এবার আসেন এই ছবিটিতে। আমরা একটু ওই যে এমব্রায়োলজির কথা স্যার বলেছিলেন, জাস্ট অল্প একটু বিষয় এখানে উল্লেখ করছি। দেখেন ডে 0, এখান থেকে ডিম এসছে, স্পার্ম এসছে, এসে এখানে দেখেন ফার্টিলাইজেশন লেখা আছে। ডে 0 ফার্টিলাইজেশন, দ্যাট মিনস জাইগোট। তারপরে দেখেন সেল হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। এই ভিতরে সেই ইমপ্লান্টেশন হচ্ছে 7 ডেজে। ফার্টিলাইজেশন হচ্ছে দ্যাট মিনস আপনার যখন তার ওভুলেশন হচ্ছে, একটি মেয়ের যখন ওভুলেশন হচ্ছে তখনই তো ডিমটা বের হচ্ছে। এবং এই ওভুলেশনের সময় যদি একটি স্বামী স্ত্রী ইন্টারকোর্সে যায় এবং স্পার্ম কোয়ালিটি ভালো থাকে এবং ওভাম কোয়ালিটি ভালো থাকে, তাহলেই তার কিন্তু জাইগোট ফর্ম হওয়ার সম্ভাবনা বেশি, দ্যাট মিনস ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি। যদি না হয়,
সেটির ক্ষেত্রে তো আসলে এখানে তিনটি কারণ। একটি হচ্ছে ওয়াইফের কিছু সমস্যা থাকে ডিজিজগত, হাজবেন্ডের কিছু সমস্যা থাকে, আর কিছু সমস্যা থাকে আননোন। ঠিক আছে, যে আননোন সমস্যার আসলে কোনো ব্যাখ্যা আমরা পাই না, খুঁজে পাই না। তাহলে এই যে জায়গাটা, এই সেকেন্ড পার্ট অফ দা, এই সেকেন্ড পার্টে আমাদের ফার্টিলাইজেশনটা হয়, অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশনটা হয়। এটি হচ্ছে আমাদের ফেলোপিয়ান টিউব, এবং এসে আমাদের বডি অফ দা ইউটেরাসে দেখেন এই ইনার সেলে, এখানে কিন্তু এই যে এমব্রায়ো, এই দেখেন লেখা আছে এমব্রায়ো, এখান থেকেই আমাদের এই যে বাচ্চাটি ছোট ছোট ধীরে 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 ডে বাই ডে, আমাদের এই যে 280 দিন আমরা বলি, ঠিক আছে, এই ডে বাই ডে এর যে প্রোগ্রেস, ঠিক আছে, সেই প্রোগ্রেসটি হচ্ছে আমাদের বাচ্চা হওয়ার, ওই যে বললাম প্রথমে একটি কথা বললাম, প্রোডাকশন, রিপ্রোডাকশন অফ অফস্প্রিং। আমাদের আলটিমেটলি গোলটি হচ্ছে ছিল একটি বাচ্চা বা সন্তান দানের ক্ষেত্রে, সেই জায়গাটি আমাদের এই ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আসে। আমরা আসলে আজকে এ পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। যদি আমার বক্তব্যে কোনো ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আমি খুবই স্বল্প জ্ঞানের একজন মানুষ, আমার অতটি জ্ঞান নেই। তারপরে যতটুকু কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা, বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর জাহাঙ্গীর সাহেব, এস এম জাহাঙ্গীর সাহেব কথাগুলো খুব সুন্দর করে বলেছেন, গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলেছেন, সেটা আমার কাছে আসলে খুবই মনোমুগ্ধকর হয়েছে। আর আমি এখানে দেখতে পাচ্ছিলাম 82% অ্যাটেন্ড করেছে, সেটা আমাকে আরো বিচলিত করেছে, যে মানুষ আসলে জানার জন্য অনেক আগ্রহ নিয়ে আছে, আসলে জানতে দেওয়া উচিত এবং জানানো উচিত। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীতে আপনাদের সাথে অ্যাড হওয়ার জন্য, যদি ইনশাল্লাহ যদি আমার সুযোগ এবং সময় হয়ে থাকে, এটুকু বলতে পারি। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, রাইসুল ইসমাইল খান, আপনাকে অজস্র ধন্যবাদ স্যার, এই জন্যই যে একটু ছোট্ট করে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সব থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে, কারণ সত্যি এত সুন্দরভাবে, এত সুস্পষ্টভাবে এবং লালিত্যপূর্ণভাবে যে একটা অ্যানাটমির জায়গা বোঝানো যায়, আজকের এই ক্লাসটা আমি না শুনলে বিশ্বাস করতে পারতাম না। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমার একটা ক্লাস প্যারালালি চলছে, আমার মনে হলো উনি আমার পরিপূরক হিসেবে এসে দাঁড়িয়েছেন। কারণ এইভাবে যদি সুন্দরভাবে পিকচারের মাধ্যমে বা ওইভাবে যদি ব্যাখ্যা না করা হতো বা অর্গানগুলোকে ঠিকভাবে বুঝিয়ে দেওয়া না যেত, তাহলে কিন্তু আমার পড়ানোটা বোধহয় ইনকমপ্লিট থেকে যেত। সেই জন্য ওনাকে প্রচন্ড ধন্যবাদ জানাচ্ছি। আর একটা জিনিসের আশায় খুব থাকলাম, সেটা হচ্ছে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার যেটা ওনার কাছে আশা করেছেন, এমব্রায়োলজির উপরে মায়োমেটিক যে প্রোগ্রেস বা যে ধরনের চেঞ্জ গুলো আসে থাকে, সেটার উপরে যে আলোচনাটা উনি করবেন, আমি তার জন্য প্রচুর 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 আগ্রহ অপেক্ষা করছি। আজকের আলোচনার জন্য ওনাকে অসীম ধন্যবাদ। নমস্কার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, যে আসলেই আপনি সত্যি যথার্থই বলেছেন যে স্যার আপনাদের মতো আসলে আপনি ক্লাস করাচ্ছেন, এবং যুক্ত হলো যে আমাদের ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। সত্যি আমরা আরো আরো বেশি অনেক কিছু জানতে পারবো, এটা আমাদের ভালো লাগা, এবং আপনাদের প্রতি খুবই শ্রদ্ধা, এবং আমরা আশা করব যে আপনারা দুজন মিলে আসলে আমাদেরকে আরো অনেক কিছু আমরা উপহার হিসেবে পাবো। তো সেই প্রত্যাশা রইল। তো আমি এখন চলে যেতে চাই যে আমাদের যিনি আমাদের হোমিও দর্পণ গ্রুপের আসলে কর্ণধার, আমাদের সকলের প্রিয় পছন্দের একজন মানুষ, আমাদের খুবই অনারেবল এবং রেসপেক্টেড একজন শিক্ষাগুরু, আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, আপনার কাছে আমি যেতে চাই। স্যার কি আছেন? আমি আছি, এখানে আছি। আচ্ছা, জি স্যার। ব্যাপার হচ্ছে যে মেডিকেল সায়েন্সটা হচ্ছে
এমন একটা বড় বিষয় যে আমরা কিন্তু সবাই সবটা জানি না। আর এটার জন্য কোনো আত্মশ্লাঘা বলুন বা হীনমন্যতা, এটা কোনো থাকা আমাদের উচিত নয়। আর ব্যাপার হচ্ছে যে আমার মেডিকেল সায়েন্সটা বিশাল বড়, ফলে আর হোমিওপ্যাথিতে একটা যেহেতু সার্বিক চিকিৎসা পদ্ধতি, সেই জন্য সেখানে সব দিকগুলো আমাদের কিছু না কিছু জানতে হবে, অন্তত অ্যাভারেজ জানতে হবে এবং তার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। হোমিওপ্যাথির মূল কথাটা তো সমন্বয় সাধন। আমি প্রথমেই বলেছিলাম আলোচনা করতে গিয়ে যে আমরা অনেক বহু থেকে একে ফিরে আসি, আর আমাদের সৃষ্টি হয় কিন্তু এক থেকে বহু থেকে। হ্যাঁ, তারপরে আমাদের যে জার্নিটা, যেটা আমরা এক থেকে বহুতে, অর্থাৎ একটা সিঙ্গেল জায়গা থেকে আমাদের এত বড় একটা বডি তৈরি হচ্ছে, তার বিভিন্ন পার্টস তৈরি হচ্ছে, বিভিন্ন অংশ তৈরি হচ্ছে। এটা যেমন একটা ব্যাপার। আবার দেখুন হ্যানিম্যান কি করেছেন, যখন ড্রাগ কোডিং করেছেন তখন তিনি কি করেছেন, একটি ওষুধ থেকে তিনি বহুতে গেছেন। এই বহুতে গেছেন বলেই তিনি টোটালিটি অফ সিমটমের কথাটা বলেছেন। এবার ডিজিজ কনসেপ্টটা যেটা গোটা ওয়ার্ল্ডে চলছে, টোটালি ডিজিজ ডিজিজ কনসেপ্টে একদম গোড়ায় উনি কুঠারাঘাত করেছেন। এটা কিন্তু খুব সাধারণ কথা নয় কিন্তু। উনি শুধু এইটুকু শুধু করেছেন তা নয়, ব্যাপার হচ্ছে যে উনি একজন বিশাল বড় রসায়নবিদ ছিলেন। যে ওনার হচ্ছে ল্যাভোসিয়ারের বন্ধু ছিলেন, ল্যাভোসিয়ারের বন্ধু ছিলেন। ফলে ব্যাপার হচ্ছে কি যে তিনি কি করলেন, এই কেমিক্যাল প্লেন থেকে যে আমাদের ভাবনা চিন্তা এখনো পর্যন্ত যেটা চলছে, সেই জায়গাটা কিন্তু, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু উনি পুরো বার করে নিয়ে চলে আসলেন, ডায়নামিক প্লেনে নিয়ে আসলেন বা ডায়নামিক সিটি অর্থাৎ শক্তি স্তরে নিয়ে চলে আসলেন। এই জায়গাটা যদি নিয়ে চলে আসলেন, সেখান থেকে তাহলে দেখা যাচ্ছে কি এই যে ইনফ্লাক্স শক্তির স্তর থেকে মেটেরিয়াল স্তরে যে ইনফ্লাক্স হচ্ছে, শক্তির যে প্রভাব চলছে, এই প্রবাহের মাধ্যমে কিন্তু আমরা যেমন সজীব থাকি, বেঁচে থাকি, তেমনি এই প্রবাহের মাধ্যমে কিন্তু আমরা যখন রোগাক্রান্ত যখন হয় তখন এই প্রবাহটার মধ্যে বিচ্যুতি থাকে, ফলে আমাদের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। এই বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম সৃষ্টি হয়। মহসিনা ম্যাম প্লিজ মাইক্রোফোনটা মিউট করুন। বিভিন্ন রকম রোগ হয়। এর ফলে কি হয়, আমরা বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, আমরা অন্যান্য চিকিৎসা অ্যালোপ্যাথি সায়েন্সের মধ্যে আমরা এক একটা অংশে আমরা উড়ে বেড়াই। কিন্তু হোমিওপ্যাথি তো তা বলে না, সৃষ্টি তো তা বলে না, বলে এক থেকে বহু সৃষ্টি হয়েছে, মানে বহু থেকে একে আসার মন্ত্র তো হ্যানিম্যান দিয়েছে। তার ফলে এই যে আসতে হবে, ফলে এই বহুটাকেও জানতে হবে। বহুটা না জানলে আমি একে আসবো কি করবো, আমি তো আসতে পারবো না। বহুটাকে আমাদের জানতে হবে। এবং আরেকটা জিনিস দেখবেন, আমাকে অনেকেই অনুরোধ করে মাইগ্রেন নিয়ে আলোচনা করার জন্য। সেই মাইগ্রেন নিয়ে আলোচনা করার বেসিক জায়গাটা এখনো এই হোমিও দর্পণে তৈরি হয়, যার জন্য আমি এখন এইটা করি না, বেসিকটা তৈরি করতে চাইছি। যেমন ধরুন ডোয়ার্ফিজম, আপনার ডোয়ার্ফিজম পড়বেন, আপনার সেখানে হরমোনাল সাইড থেকে পড়বেন, হরমোনাল ইয়ে থেকে অ্যাসপেক্ট পড়তে পারেন, আপনারা কিন্তু মিনারেল ওই অ্যাসপেক্ট করতে পারেন। দেখা যাচ্ছে কি ডোয়ার্ফিজম যেমন হচ্ছে সাইকোটিক হতে পারে, সিফিলিটিক হতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি একই জিনিস দু রকম হতে পারে, কিভাবে হতে পারে এইগুলো এখন বোঝাতে গেলে তার আগে তো ডোয়ার্ফিজম বোঝাতে হবে, থাইরয়েডের ফাংশন গুলো বোঝাতে হবে। থাইরয়েড কোথায় আছে তাই আগে জানে না। এরপর আমরা তো এই বেশি জায়গাটাকে তৈরি করতে হবে, স্টেপ বাই স্টেপ তৈরি করে করে আস্তে আস্তে একটা জায়গায় যখন আসবো, তখন আমাদের জুনিয়র ছেলেরা আছে তাদের সামনে মায়াজনটা একদম আমি জেন কান্ডেলের বই থেকে আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আলোচনা করবো, কারণ ব্যাপারটা খুব সহজ নয়। হ্যাঁ, এইটা যখন করবো তখন তার ছবির মতন ভাসবে, ছবির মতন মানুষের সিমটম গুলোকে বুঝতে পারবে। এই জায়গাটা আমাদের আসতে হবে, সেটা আসতে গেলে কিন্তু আমাদের অনেকটা জার্নি বাকি আছে, এবং সেই জার্নিতে আমাদের সব স্যারই সাহায্য করছেন। একটা কথা না বলে পারছি না, মানে দেখা যাচ্ছে যে আমাদের স্যারেদের মধ্যে কোথায় যেন একটা সুস্থ পৃথিবীটা সৃষ্টি হয়েছে। কে কার থেকে বেশি ভালো বলবে, কে কত সুন্দর বলবে, এর জন্য একটা বেশ সুন্দর একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে গেছে। এতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাভবান হচ্ছি। এখানে হারের ব্যাপার নয়, হেরে যাওয়ার বা কেউ হেরে গেল বা জিতে গেল এরকম ব্যাপারটা নয়। আসলে আমরা প্রত্যেকদিনই প্রত্যেককে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, মানে আমাদের মনে হচ্ছে যেন সবাই 100% অ্যাভাব যেন দিচ্ছে। যেমন জাতীয় দলে যদি কেউ খেলতে যায়, তখন একজন প্লেয়ার 100 ভাগের উঠে দিতে চায় কারণ তার দেশের জন্য। ফলে এখানে হোমিওপ্যাথির জন্য আমি দেখছি যেসব টিচাররা আমাদের আলোচনা করছেন বা আমাদের শেখাচ্ছেন যারা, তার প্রত্যেকেই কিন্তু অ্যাভাব 100% ইয়ে করছেন আর কি,
পার্টিসিপেট করছেন, দিচ্ছেন তারা আমাদের। এটা কিন্তু আমাদের পক্ষে খুব শেখার মতো অত্যন্ত অত্যন্ত সুবিধা হবে। এবং আজকে জাহাঙ্গীর স্যার এত সুন্দর বলে আমি মন্তব্য করছি, দেখতে পারেন মন্তব্য করা আছে আমার। বলে ব্যাপারটা হচ্ছে এই যে সুন্দর বলা, এই সহজ করে বলাটা কিন্তু আমার মনে হয় সর্বাপেক্ষা কঠিন। পাণ্ডিত্য করা খুব সোজা, পাণ্ডিত্য করতে গেলে বিভিন্ন টার্ম বলবো, বড় বড় ইয়ে বলবো, ডেফিনেশন বলবো, ওই রকম পাণ্ডিতি করা যায়, হচ্ছে কেউ আর জিজ্ঞেস করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাণ্ডিত্য করা এক জিনিস, আর একটা হচ্ছে সাবজেক্টের ভেতরে ঢুকে সেটাকে সহজ করে বলা, আকাশ পাতাল পার্থক্য, অনেক পার্থক্য। কে ভেতরে ঢুকে বলছে আর কে পাণ্ডিতি করছে, আমার দু চারটে ওয়ার্ড শুনলেই বুঝতে পারি। যেমন কালকে যেমন নীলকমল স্যার যখন বলতে শুরু করলেন, কয়েক মিনিটের মধ্যে আমি মন্তব্যটা করে দিয়েছি কি হতে চলেছে। আমি যে হতে চলেছে বলেছি সেটি মিলে গেছে, আর অক্ষর অক্ষরে মিলে গেছে। এবং কালকে নীলকমল স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, এবং আজকে জাহাঙ্গীর স্যার সুন্দরভাবে বললেন। এই এই কম্প্যাক্ট, এই মানে এটাকে আলাদাভাবে দেখলে হবে না যে নীলকমল স্যার গাড়ি পড়াচ্ছেন আর এই রিপ্রোডাক্টিভ সিস্টেম যে জাহাঙ্গীর স্যার পড়ে, এইভাবে দেখলে হবে না। টোটাল ফেনোমেনাটাকে এক দেখতে হবে। তার মানে কি বহু থেকে একে আসে, তার মানে বহুর সমন্বয় করে একটা ইনফিনিটি তৈরি করতে হবে, তবে তো একটা ইউনিট হবে। আমরা তো একটা ইউনিটকে চিকিৎসা করি, মানুষকে একটা ইউনিট হিসেবে অ্যাজ এ হোল মানে অ্যাজ এ ইউনিট হিসেবে দেখি। ফলে এই এই জ্ঞানগুলো আমাদের ভীষণ ভীষণ জরুরি। এবং আমি ভবিষ্যতে জেন কাঞ্জিলারের বই থেকে এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমি এরপরে চলে যাব সিকনেসে চলে যাব। অনেক কিছু মানে এই সিকনেসটা ভালো করে বুঝতে হবে, সিকনেস আর ডিজিজ পার্থক্য কি, কোথায় পার্থক্য, কিভাবে দেখবো, এইগুলো না বুঝলে আমি কি করে ম্যানেজ নিয়ে আলোচনা করবো। যার জন্য আমি ওটাকে পিছিয়ে যাচ্ছি ক্রমশ। তার ফলে সেটা ধীরে ধীরে হবে। আজকে আমাদের দেশটা তৈরি করে দিচ্ছেন স্যারেরা, এর জন্য অত্যন্ত ধন্যবাদ। এবং আমার মনে হয় জুনিয়র ছেলেরাই বলতে পারবে, যারা নতুন এসছে তারাই বলতে পারবে যে তারা কতটা উপকৃত হচ্ছে। তাদের মধ্যে দু একজন যদি কথাটা যদি খোলাখুলি বলেন, যদি আপনার ভালো না লাগে আপনি খোলাখুলি বলবেন ভালো লাগছে না, বা আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি বলতে পারেন। কারণ আমাদের এখানে কোনো আমাদের ব্যক্তিগত ইগোটা আমাদের কাছে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে হোমিওপ্যাথিটা আমরা কতটা ভালো শিখতে পারি, এইটা হচ্ছে আমার দরকার। সেই জন্য জুনিয়রদের মধ্যে একজন দুজন অন্তত যে আপনাদের কোনো সুবিধা ভালো লাগা না ভালো লাগা, এটা নিয়ে আমরা বুঝতে পারবো, আমরা নিজেরা আরো পরিবর্তন করতে পারবো, ভাবনা চিন্তা আমরা করতে পারবো। আজকেই সত্যি কথা বলছি, আজকে নীলকমল স্যারের সঙ্গে আমি ইয়েটা নিয়ে আলোচনা করছিলাম, ওই এমব্রয়লজি। তখন এমব্রয়লজি স্যার বললেন যে এমব্রয়লজি তো এই সাবজেক্টের মধ্যে আছে, তো হ্যাঁ, তো বলে এমব্রয়লজি তো অন্য কাউকে দিলে ভালো হয়। খুব ভালো কথা, অনুরোধ করলো, তো জাহাঙ্গীর স্যার এক কথাতে রাজি হয়ে গেছে। এইটা হচ্ছে ব্যাপারটা, আমরা সবাই করি। তো আজই জাহাঙ্গীর স্যার যে ওই আলোচনা করতে করতে যে বহু জায়গায় নিজের এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করেছেন, এইগুলো কিন্তু অতি মূল্যবান বিষয়। এই এক্সপিরিয়েন্স গুলো যে কত কাজে লাগে, হ্যাঁ, ভীষণ কাজে লাগে। এই জন্যই আমি বলছি যে আপনি আসুন, আমরা সবাই মিলে ভালো কিছু করি। আর জুনিয়রদের মধ্যে অন্তকে একটা বলুন যে আপনাদের কোনো সাজেশন থাকে, আপনাদের আমাদের যে কার্যক্রম চলছে তার পক্ষে বা বিপক্ষে যদি কিছু বলার থাকে খোলাখুলি বলুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, সাহস করে বলুন, কোনো ভয় নেই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ স্যারকে। এবং আপনি যথার্থই আসলে বলেছেন, অনেক সুন্দর ভাবে আসলে সবকিছু তুলে ধরেছেন। এবং আপনার যে কথাটা সবচেয়ে ইফেক্টিভ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি খুব সুন্দর ভাবে ওপেন একটা প্লেস তৈরি করে দিলেন, যে আমরা নতুনরা যারা আছি আমরা আমাদের মতামত আমরা যদি পেশ করার একটি সুযোগ আপনি তৈরি করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারদের মধ্যে যে সুস্থ একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা অনেক সুন্দর একটা পরিবেশ। বিকজ হচ্ছে আমরা আসলে কোন স্যারকে আসলে মানে একজন থেকে আরেকজনকে অনেক অনেক সাবলীল এবং সুন্দর, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস আসলে আমাদের কাছে আমার মনে হয় যে আমরা নতুন যারা আছি তাদের কাছে সহজ হচ্ছে। তো সেই জন্য সকল স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আমি এখন চলে যাচ্ছি যে আমাদের এই পর্যায়ে আজকের যে আলোচনা, সেই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। কিছু বলতে ইচ্ছে করছে, পারমিশন যদি দেন একটু বলবো। জি,
শিওর। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। জাহাঙ্গীর স্যারের ক্লাসটা কিন্তু খুব অনবদ্য হয়েছে। আমরা অনেক ধরনের লেকচার শুনি, কিন্তু এটা লেকচার নয়, এটা যেন একটা নিজের সন্তানকে হাত ধরে ধরে বর্ণ পরিচয় বা অ আ ক খ শেখানো, বা ভুল হলে কিভাবে হতে পারে এই জিনিসগুলো এত সুন্দর সহজভাবে কঠিন জিনিসটাকে বুঝিয়েছে, সত্যি স্ট্রাইকিং। এটার উপর তো অন্তত 10-15 বার 20 বার আমরা শুনেছি বিভিন্ন বই, বিভিন্ন লেকচার বা বহু জায়গায় বহুদিন ধরে আমরা শুনি বা শুনছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে অনেকে পড়িয়ে বলে কয়ে চলে যান, বা রেসপন্স কি হবে না হবে, বা ছাত্রদের কথা বা যারা শ্রোতা লিসনার্সদের কথা না ভেবে ডায়াসে লেকচার দিয়ে চলে যান। কিন্তু ব্যাপার হচ্ছে উনি যে কত বড় পড়খা লোক এবং কত আপন করে নিয়েছেন সাবজেক্টটাকে, এবং কতটা ডেপথ আছে সহজভাবে বোঝাচ্ছেন। আমি তো এই জিনিসগুলো অনেকবার করেছি, কিন্তু এক একটা ক্লু এমন ছোট 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 করে সহজভাবে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু এক অধরা মাধুরী। ব্যাপারটা হচ্ছে এইগুলো মানে কঠিন জিনিসগুলো এত সহজ করে, এবং আমি আশা করব আমি একজন শিক্ষার্থী বা আমি মানে কি বলা যায় তরুণ ইয়ে হিসেবে, হোমিও বন্ধু হিসেবে আমি বলছি যে এই জিনিসটার উপরে স্যার যেটা বললেন অমরনাথ বাবু আমাদের যে সাজেশন, হ্যাঁ আমার যেটা অনুভব আমি বলছি, আমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত মতামত। ব্যাপারটা হচ্ছে এটার সঙ্গে ফিজিওলজিটাকে আরো একটু মানে সহজ করে, এর পরবর্তী যে ক্লাসটা হবে বা কয়েকটা পর্বে ক্লাস হোক, ধীরে 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 টেস্ট ম্যাচের মতো এটা চলুক, কারণ এই জিনিসটা খুব কঠিন জিনিস। সঙ্গে সঙ্গে এইটার সঙ্গে সঙ্গে এই যে ডিজিজ গুলো নিশ্চয়ই স্যার বলবেন, কারণ ওনার তো এগুলো মানে রপ্ত হয়ে আছে যে কিভাবে ক্লাসটা করলে বাচ্চা ছেলেদের শেখানো যাবে, উনি বুঝতে পারবেন এবং আশা করছি জমে উঠবে। তো তার সঙ্গে সঙ্গে ডিজিজ গুলো কোথায় কি হচ্ছে বা কোন জায়গাটা আমাদের কঠিন লাগে, বা স্যার স্যার তো এক্সপেরিয়েন্স লোক, সেইভাবে যেন হোক। আমরা আমরা একদম শুনে যেন ছেলের ছবির মতো পরিষ্কার মনে থেকে যায়। এই যে আজকে ক্লাসটা হলো, এটা এটা না মনে রাখা বা এর মধ্যে কোনো কিছু গ্যাপ বলে আমার মনে হচ্ছে না, কিছু একদম পুরো ক্লিয়ার জলের মতো হয়ে গেছে। এবারে ইন্টারনাল যেগুলো আসবে এই অর্গান গুলো, জেনিটালিয়ার, এইটা এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই কঠিন জিনিস। এই জিনিসটা অনেকে বোঝায় খুব ডায়াসে, কিন্তু ভালো লাগে না বা নিরস হয়। কিন্তু স্যার যেটা করাচ্ছেন একদম মানে খুব সুন্দরভাবে, এটা আশা করছি এবং কয়েকটা পর্বে হোক, ধীরে ধীরে, তাড়াহুড়োর কিছু নেই। এর সঙ্গে ফিজিওলজিটা যেন ভালো করে হয়, বা এই যে বিভিন্ন মানে কি বলা যাবে যে বিভিন্ন রকম যে আমাদের কেমিক্যাল জিনিসগুলো আছে, সেইগুলো হরমোনসের যে এগুলো বা মেনস্ট্রুয়েশন, এগুলো ধীরে 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 একটু একটু করে যাক, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমরা শিখবো মন দিয়ে এবং রিপিট করে করে এগুলো যেন হয়, আমার মনে হচ্ছে। প্লাস আরেকটা জিনিস যেটা মানে বিভিন্ন ট্রিটমেন্টের যে প্রক্রিয়া, তার সঙ্গে ক্লিনিক্যাল জিনিসগুলো, মায়াজমের জিনিসগুলো, বা এই যে আজকে যেমন রোগগুলো বললেন যে নেট্রামিউসিপিয়া টুক করে জুড়ে দিলেন, এটা যে কত উপকারে লাগলো, বার্থোলিয়ান গ্ল্যান্ডের সঙ্গে যে রিলেশন, এর সঙ্গে এইরকম পরপর যাবে, এইগুলো আমরা আশা করছি আর জমে উঠবে পরপর। এটা অনুরোধ রাখছি। সঙ্গে সঙ্গে আমাদের বিদগ্ধ স্যারেরা আছেন, যারা নীলকমল বাবুদের মতো বিদগ্ধ মানুষ, বা অমরনাথ স্যার বা পার্থবাবু, এনাদের যে ইয়েগুলো চিকিৎসার যে এগুলো, সেগুলো পরের দিকে আসবে আশা করি। আর আমাদের এগুলো অ্যাড করার কিছু নেই, এগুলো ক্লাস এ ক্লাসের উপরে আর কি অ্যাড করা যাবে, অ্যাড করে সেরকম কিছু নেই। উনি যা বলছেন এটার উপরে আর কিছু নতুন কিছু নেই। এইগুলো বরঞ্চ মাঝে মাঝে রিপিট করে করে আমাদের যেন মগজে একদম, এটা তো আমাদের মানে কি নিজেদের চর্চার সঙ্গে সঙ্গে আমাদের মতো যারা তরুণ তাদের উদ্দেশ্যেই মূলত হচ্ছে, অর্থাৎ তাদের কথাটা মাথায় রেখেই কিন্তু এগোতে হবে। মানে আমাদের মতো যারা একদম শিখছি, এটাই। সঙ্গে সঙ্গে সবার মানে যারা বিদগ্ধ মানুষজন আছে তাদের তো অলরেডি সব জানা আছে এগুলো, যারা চিকিৎসক আছেন তাদেরও মানে একটা কি বলা যায়, এটা ঝালাই মাজাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, খুব মানে আনন্দ পেলাম ক্লাসটা, খুব হৃদয়গ্রাহী মনোগ্রাহী হয়েছে। ধন্যবাদ।